হঠাৎ প্রকাশ্যে এলেন শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় উড়িষ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকে বসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 15.5 বছর ধরে বাংলাদেশে শাসন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা এবং তার পতন ঘটেছে তার জমানা বেশ কিছু অভিযোগ ছিল সাধারণ মানুষের মধ্যে। তবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের জেরে তার কার্যত এই পতন ঘটেনি, মেটিকুলাস ডিজাইন করে তার এই পতন ঘটানো হয়েছে এবং সেটা এখন ওপেন সিক্রেট। সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। কথা বলছি আল জাজিরাকে নিয়ে। উই আর শেখ হাসিনাস ম্যান, একটা প্রতিবেদন বাংলাদেশকে কাঁপাই দিছিল। শেখ হাসিনার সরকার পতনের পেছনে এই প্রতিবেদনটার যেই অর্থবহ গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারছেন প্রত্যেকেই। এখন শেখ হাসিনাকে নিয়ে করা আল জাজিরার প্রতিবেদন জনমনে যতটা প্রভাব ফেলছে, আবার এই আল জাজিরাই যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করলো, তখন আবার কমেন্টে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, সবাই তার নামটি জানেন নানান কারণে। সেই আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যেই অস্বচ্ছ বিচার প্রক্রিয়া নিয়ে তিনি নিজে লিখেছেন, বলেছেন এবং রোশানলে পড়েছিলেন সেই আওয়ামী লীগ সরকারের সময়, এবং দেশেও তিনি ঢুকতে পারেননি। সেই যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি যে আসলে কতটা নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, নৈর্ব্যক্তিকভাবে ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেন, তার আরেকটি প্রমাণ হলো যে জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি একটি চুলচেরা বিশ্লেষণ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত, নানান পরিস্থিতি, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে প্রায় 15.5 বছর ধরে বাংলাদেশে শাসন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা এবং তার পতন ঘটেছে তার জমানা বেশ কিছু অভিযোগ ছিল সাধারণ মানুষের মধ্যে। তবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের জেরে তার কার্যত এই পতন ঘটেনি, মেটিকুলাস ডিজাইন করে তার এই পতন ঘটানো হয়েছে এবং সেটা এখন ওপেন সিক্রেট। এদিকে এই পরিস্থিতির জন্য কার্যত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবং এই উপদেষ্টারা ভয় পাচ্ছেন। সেই কারণেই মাহফুজ আলম তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন যে এই আন্দোলন কার্যত সাধারণ স্বতঃস্ফূর্তভাবেই আন্দোলন তৈরি হয়েছে। এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, তবে কি মাহফুজ আলমরা ভয় পাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে পতন ঘটাতে পারে? প্রায় 15.5 বছর বাংলাদেশ শাসন করেছে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ। দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ ছিল মানুষের মধ্যে, আর সেই কারণেই সরকার পতন ঘটেছে তাদের। কিন্তু এর পিছনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের বাইরে মেটিকুলাস ডিজাইন ছিল এই আন্দোলন, সেটা এখন ওপেন সিক্রেট। এদিকে সরকার পতনের বর্ষপূর্তি উদযাপন চলছে বাংলাদেশ জুড়ে, কিন্তু এর মধ্যেও সরকারের মধ্যে ভয় রয়েছে। না হলে কেন উপদেষ্টা মন্ডলীতে থাকা তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে স্ট্যাটাস দেবেন? তিনি বলেন 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, কেন তিনি এই মুহূর্তে পোস্টটি দিলেন প্রশ্ন উঠে যাচ্ছে। সেনাবাহিনী তো বিভিন্ন সময় হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু তারা ক্ষমতা হাতে নেয়নি। মানুষকে যে বোকা বানানো হচ্ছে সেটা থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ভয় কাজ করছে। যে কোনো মুহূর্তে সেনাবাহিনী 1-11 ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে। এই সরকারই 1 বছরে দেশটিকে কোথায় নিয়ে গিয়েছে এখন সেটাই প্রমাণিত হচ্ছে। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে বাংলাদেশ অস্থিতিশীল রয়েছে।
অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির একটি মন্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, 1 বছর আগে শেখ হাসিনার শাসনের বিরোধিতা করে প্রাণঘাতী সহিংসতার মুখোমুখি হওয়া হাজার হাজার মানুষের আশা অপূর্ণ রয়ে গিয়েছে। যার অধিকার সম্মানিত গণতন্ত্র গড়ে তুলতে শেখ হাসিনার অপশাসনের বিরোধিতা করেছিলেন, তাদের আশা অপূর্ণ রয়ে গিয়েছে। এমনকি এতে বিশেষ গোষ্ঠীর সহিংসতা, এমনকি শেখ হাসিনার জমানার থেকেও ভয়ঙ্কর ভাবে বেড়েছে অরাজক পরিস্থিতি, তেমনটাই তিনি বলার চেষ্টা করেছেন। অন্যদিকে টিআইবির গবেষণা প্রতিবেদনে পর্যবেক্ষণে বলা হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে। টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 11 মাসে দেশে 471টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় মোট 121 জন নিহত এবং 5189 জন আহত হয়েছে। এইসব রাজনৈতিক সহিংসতার 92% সঙ্গে বিএনপি এবং 22% সঙ্গে আওয়ামী লীগ এবং 5% সঙ্গে জামাত এবং 1% সঙ্গে জাতীয় নাগরিক পার্টি জড়িত ছিল বলেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি তারা বলছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় রাজনৈতিক অস্থিরতা হবার সুযোগ তৈরি হয়েছে। এমনকি তারা বলার চেষ্টা করেছে, যে সমস্ত রাজনৈতিক দলের চাপের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাতে পরবর্তীকালে বিপক্ষী রাজনৈতিক দলকে দমনের পরিষদ তৈরি হয়ে গেছে। এদিকে মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, জুলাই আমাদের সবার, দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণ অভ্যুত্থান কারো অবদান অস্বীকার করা উচিত নয়। এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি এবং কোঅর্ডিনেশন দিয়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গিয়েছেন, ক্ষেত্র বিশেষ চালিয়ে নিয়ে গিয়েছেন। ছাত্রদল ঢাকা সহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছে, প্রতিরোধ স্পটগুলোতে লড়াই করেছে, তৃণমূলের লীগকে প্রতিরোধ করেছে। ছাত্র শক্তি কোঅর্ডিনেট করছে মাঠের সামনে থেকে, সিভিল সোসাইটি আর কালচারাল সার্কেলে এবং আস্থা তৈরি করতে পেরেছে। ছাত্র অধিকার পরিষদের কর্মীরা সারা দেশে প্রতিরোধ করেছেন এবং আগের কোটা আন্দোলনের লড়াইয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন। হঠাৎ প্রকাশ্যে এলেন শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় উড়িষ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকে বসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপন সেই বৈঠকে অংশ নিতে দিল্লি হয়ে উড়িষ্যায় একে একে হাজির হচ্ছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়, বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক এবং শেখ সেলিম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি ভারতের সংবাদ মাধ্যমেও। প্রশ্ন ওঠে, শেখ হাসিনা কি আবার রাজনীতিতে ফিরছেন? ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ শুরু করে রিউমার স্ক্যানার। অনুসন্ধানে উঠে আসে ভিন্ন চিত্র। ভাইরাল হওয়া ভিডিওটিতে ভারতে শেখ হাসিনার উপস্থিতি বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের কোনো প্রমাণ মেলেনি। যে দৃশ্যটিকে শেখ হাসিনার গোপন বৈঠকের ভিডিও বলে ছড়ানো হচ্ছে, সেটি আদৌ বাংলাদেশের কিংবা ভারতের কোনো ঘটনা নয়। ভিডিওটির কি ফ্রেম বিশ্লেষণে বেরিয়ে আসে 2024 সালের আগস্টে পাকিস্তানের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের পাঞ্জাব সফরের দৃশ্য। ভিডিওটি প্রথম প্রকাশিত হয় পাকিস্তানি গণমাধ্যম সুনো নিউজ এইচডি এর ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ সিএম পাঞ্জাব মরিয়ম নেওয়াজ হেলিকপ্টার এন্ট্রি অ্যাট মেইন চান্নু হেভি প্রোটোকল শিরোনামে। ভিডিওটিতে দেখা গেছে পাকিস্তানের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ হেলিকপ্টারে করে মিয়া চান্নু শহরে পৌঁছান। সেখানে কড়া নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রোটোকলের মাধ্যমে তার আগমন দৃশ্যায়িত হয়েছে। পাকিস্তানি অলিম্পিক পদক জয়ী আরশাদ নাদিমও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্থাৎ উড়িষ্যায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠকের বিষয়টি সত্য নয়। রিউমার স্ক্যানারের তথ্যানুযায়ী ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যেই ভিডিওটি ছড়ানো হয়েছে। বিভ্রান্তি এড়াতে তথ্যের সত্যতা যাচাইয়ের অনুরোধ জানিয়েছে রিউমার স্ক্যানার। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, সবাই তার নামটি জানেন। নানান কারণে সেই আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যেই অস্বচ্ছ বিচার প্রক্রিয়া নিয়ে তিনি নিজে লিখেছেন, বলেছেন এবং রোষানলে পড়েছিলেন সেই আওয়ামী লীগ সরকারের সময়, এবং দেশেও তিনি ঢুকতে পারেননি। সেই যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি যে আসলে কতটা নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, নৈর্ব্যক্তিকভাবে ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেন, তার আরেকটি প্রমাণ হলো যে জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি একটি চুলচেরা বিশ্লেষণ করেছেন। তার অনেকগুলো নেতিবাচক দিক, কিছু ইতিবাচক দিক নিয়ে তিনি কথা বলেছেন, কিন্তু
তার শেষ যেই বাক্যটা আমার কাছে মনে হয়েছে এটা ভয়াবহ। তার আগে বলে নিই যে এটা আওয়ামী লীগের জন্য একটা বেশ লজ্জার ব্যাপার হবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা মনে করতো ডেভিড বার্গম্যান বোধহয় একদম জন্মগতভাবে, একদম আদর্শগতভাবে, নীতিগতভাবে আওয়ামী লীগ বিরোধী, সেই কারণে সে ওই সরকারের নানান দিক সমালোচনা করত। কিন্তু আজকে দেখেন সে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকেও ছাড় দেননি। তার যে লেখা জুলাই ঘোষণাপত্র নিয়ে মূল্যায়নের, আমি শেষ অংশটা একটু পড়ে শোনাই। তিনি বলছেন, দেখেন লাস্ট তার যেই বয়ানের তিনি যেভাবে শেষ করলেন এটা খুবই মারাত্মক। বলছেন, অধ্যাপক ইউনূস যিনি দলীয় রাজনীতিতে জড়িত না থাকার সুবিধাজনক অবস্থান থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে এসেছিলেন, তিনি এই ঘোষণাপত্রে নিজের নাম অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন। একটা নিরপেক্ষ ব্যক্তি, আন্তর্জাতিকভাবে তার একটা ভাবমূর্তি আছে, তিনি এই ঘোষণাপত্রে স্বাক্ষর করতে বা অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন। অথচ পুরো ঘোষণাপত্রের বয়ানটা হচ্ছে একেবারে আওয়ামী লীগের বিরুদ্ধে। এটা বিরোধী দলগুলোর বা বিরোধী দলের একটা বয়ান হতে পারত। সেই বয়ানে তিনি কেন নিজেকে সম্পৃক্ত করেছেন, এটাই হচ্ছে তার মেসেজ। লাস্ট তিনি কি বলছেন দেখেন, কে জানে নির্বাচনের পর অধ্যাপক ইউনূসের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে অনেকের মতে এই ঘোষণাপত্রে তার সম্পৃক্ততা তার এককালের উজ্জ্বল ভাবমূর্তির কফিনে পেরেক ঠুকে দেওয়ার মতো হবে। খেয়াল করেছেন কি বলছেন? আমি আবারও বলি, এই ঘোষণাপত্রে তার সম্পৃক্ততা তার এককালের উজ্জ্বল ভাবমূর্তির কফিনে পেরেক ঠুকে দেওয়ার মতো হবে। এইটা হলো লাস্ট তার উপসংহারে তিনি বলছেন। এরপরে তিনি অনেকগুলো সমালোচনা এনেছেন। সেখানে তিনি বলছেন যে এই ঘোষণাপত্রে তুলে ধরা ইতিহাসের বেশিরভাগ অংশ, একই সঙ্গে আওয়ামী লীগ নিয়ে বর্ণনা অত্যন্ত পক্ষপাত দুষ্ট এবং একতরফা। যারা আওয়ামী লীগকে ঘৃণা করেন, এতে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে বলে মনে হয়েছে। এই ঘৃণা দলটি সরকারে থাকাকালে যা করেছে শুধু সেজন্য নয়, বরং দলটি সম্পর্কে তাদের মনোভাবের জন্য এটাকে একটি রাজনৈতিক বৈরিতা বলা যায়। ঘোষণাপত্রের অনেকটাই পড়ে মনে হয় যেন এটি দীর্ঘদিন আওয়ামী লীগের বিরোধী এবং সমালোচকদের লেখা একটি রাজনৈতিক বক্তব্য। দর্শক বুঝতে পারলেন যে ডেভিড বার্গম্যান বলছেন, ধরেন আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত বা অন্য সমালোচকরা, তারা যেই ভাষায় সমালোচনা করে ঠিক সেই বক্তব্যটাকে তিনি উপস্থাপন করছেন, নিজে এটাকে ওন করছেন। সামগ্রিকভাবে বিবেচনা করলে এই ঘোষণাপত্রে যে রাজনৈতিক পক্ষপাতমূলক বয়ান তুলে ধরা হয়েছে তা 1971 সালের যুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে রাজনৈতিক পক্ষপাতমূলক ইতিহাস ব্যবহার করেছিল তার চেয়ে বেশি সমস্যাজনক হতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ যেমন 71-এর মুক্তিযুদ্ধকে একেবারে তার নিজের, এর বাইরের কেউ নেই, এইভাবে একটা পক্ষপাতমূলক একটা ইতিহাস তুলে ধরতো। তিনি বলছেন যে এটা তার চেয়েও বেশি সমস্যা মূলক হতে পারে। সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। কথা বলছি আল জাজিরাকে নিয়ে। উই আর শেখ হাসিনাস ম্যান, একটা প্রতিবেদন বাংলাদেশকে কাঁপাই দিছিল। শেখ হাসিনার সরকার পতনের পেছনে এই প্রতিবেদনটার যেই অর্থবহ গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারছেন প্রত্যেকেই। এখন শেখ হাসিনাকে নিয়ে করা আল জাজিরার প্রতিবেদন জনমনে যতটা প্রভাব ফেলছে, আবার এই আল জাজিরাই যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করলো, তখন আবার কমেন্টে আমরা দেখতে পাচ্ছি ভিন্নতা। এটা হচ্ছে আমাদের দৃষ্টিগত পার্থক্য, যে আমার দলের লোক, আমার পছন্দের লোক, তার বিরুদ্ধে কোনো এরকম নিউজ হইলে সেইটা আমরা খাবো না, শুধুমাত্র আমার অপছন্দের লোকের বিরুদ্ধেই হইলে খাবো। আবার যেই পত্রিকাটা করছে, এতদিন এটা ছিল ফেরেশতা, আজকে এটা ভিলেন হয়ে গেছে। কথা বলছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে মাটিতে মিশাই দিবে। কারণ
এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রতি অসীম আশাবাদ ছিল, মনে করা হয়েছিল এখান থেকেই একটি নতুন গঠনমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সূচনা হবে। কিন্তু এক বছর পর সেই আশার জায়গায় ঘনীভূত হয়েছে হতাশা। মানবাধিকার লঙ্ঘনের বিচারের বিলম্ব, সাধারণ মানুষের সঙ্গে সরকারের সংযোগহীনতা এবং প্রশাসনিক সংস্কারে স্থবিরতা, এই সব মিলিয়ে ইউনূস সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশীয় এবং আন্তর্জাতিক মহল। আল জাজিরা, রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতাকে শিরোনাম করে তুলেছে, যা নিঃসন্দেহে একটি রাজনৈতিকভাবে সতর্ক সংকেত। বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন ভোরের প্রতিশ্রুতি এখন যেন পরিণত হয়েছে আরেকটি অনিশ্চয়তা এবং হতাশার অধ্যায়। আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচারের দাবি ছিল এই সরকারের কাছে অন্যতম প্রত্যাশা, যা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ নিহত পরিবারের সদস্য সহ মানবাধিকার কর্মীদের। এখানে তারা যেটা লিখেছে যে গত এক বছরেও সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারেনি। সাধারণদের কাছ থেকে যোজন যোজন দূরে থেকে এলিটদের সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন এই ডক্টর ইউনূস সরকার। আর এখানে বেশ কয়েকটা মানুষের বক্তব্য কানেক্ট করা হয়েছে, যাদের বক্তব্যকে কোট করে এই প্রতিবেদনটা সাজানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে যে মব ভায়োলেন্স, এটাও আলোচনায় স্থান পেয়েছে, যে যার নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার প্রশাসন, তাই জনগণের সরকারের প্রতি আস্থা কমেছে, আসলেই কমেছে। আর সাথে সাথে ডক্টর ইউনূসের এই কিংস পার্টি এনসিপির প্রতি মানুষের আস্থা কমেছে। জুলাই আন্দোলনের এমন একটা গুরুত্বপূর্ণ দিনে রিল্যাক্স মোডে কক্সবাজারে 5 জন গিয়া বসে আছে, আর সারা দেশে আজকে কি পরিমাণ আলোচনা সমালোচনা। আজকে নাকি তারা এটা নিয়ে রিভিউ দিবে, তারা তাদের মন্তব্য প্রকাশ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ করতে শুধুমাত্র যে এগুলো দায়ী ছিল তাও না, আসলে দেশের অভ্যন্তরীণ যে কোনো একটা সরকার পতনের পর যে পরিস্থিতি থাকে, ব্যাংকগুলা প্রায় শূন্য থাকে, সিস্টেম হ্যাং থাকে, নতুন সিস্টেম ডিপ্লয়েড করা, আন্দোলন, ডক্টর ইউনূসকে প্রচুর আন্দোলন ঠেকাইতে হয়েছে। এরপরে রাজনৈতিক ভুল, এই এনসিপি গঠন করে তিনি বিএনপির সাথে দূরত্ব তৈরি করে ফেলছেন, জামাতের সাথে দূরত্ব করছেন, এমনকি এই দলটাকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে যাইয়া আরো অনেক ধরনের বড় বড় ভুল করে ফেলছেন। তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, যা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে তলানিতে নিয়ে আসছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। যে দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখাবো না কোন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।